কর্মসংস্থান সহ ৮ প্যাকেজ নিয়ে আসছে বিএনপি নির্বাচনী ইশতেহার। নতুন বাস্তবতায় জোর দেওয়ার পরামর্শ। মেধাকে ধারণ করে মেরিটোক্রেসি যেটাকে বলি, এই মেরিটোক্রেসিকে এস্টাবলিশ করা, দিস ইজ এ চ্যালেঞ্জ, বাট দিস ইজ অলসো অ্যান অপরচুনিটি। লেবাননে পোস্টাল অ্যাপে ওটিপি জটিলতা, 2 দফায় সময় বাড়িয়েও ভোগান্তি কমেনি লাখো প্রবাসী। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, 17 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। ঢাকায় থাকবে মধ্য জানুয়ারি পর্যন্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতুর গার্ডারের নাট বল্টু চুরি, যানবাহন উঠলেই অস্বাভাবিক কম্পন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি আরিফুল ইসলাম সাহাব। জাতীয় নির্বাচনে কৃষি, কর্মসংস্থান, চিকিৎসা ও নাগরিক সুবিধা সহ 8টি প্যাকেজ নিয়ে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বিশ্লেষকদের মতে ইশতেহারে জুলাই আকাঙ্ক্ষা, দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবেন ভোটাররা। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নতুন বাস্তবতায় জ্ঞান নির্ভর ইশতেহার প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। জাহদ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। আর 1.5 মাসের কম সময়ের ব্যবধানে যখন জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছে দেশ, সে সময় বেগম খালেদা জিয়ার মৃত্যু নির্বাচনী বৈতরণী পার হতে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও বেগম জিয়ার শোক কাটিয়ে উঠে নির্বাচনমুখী যাত্রায় মনোযোগী হচ্ছে বিএনপি, তাই জনগণের সামনে ইতিমধ্যেই নিজেদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছে দলটি এবং এই লক্ষ্যেই নির্বাচনের ইশতেহার তৈরিতে কাজ করছে বিএনপি। শীঘ্রই ফ্যামিলি, ফার্মার্স ও হেলথ কার্ডের মতো সুবিধা সম্বলিত 8 দফার প্যাকেজ পরিকল্পনা ও পূর্বঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব নির্ভর ইশতেহার ঘোষণা করবে বলে জানায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছে, এই 31 দফাতে অনেক আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করে উনি তো একা সবাইকে সাথে নিয়ে এটা দিয়েছেন। এইসব যে কার্ডগুলো দেবো, এটা নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে এবং আশা করি যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলে মানুষের কাছে, মানুষের যে সমস্যাগুলো এখন প্রতিনিয়ত ফেস করে, সেটা থেকে অনেকটা মুক্তি পাবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, ইশতেহারে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবে ভোটাররা। যে একটা সুশাসন, আপনার একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের দারিদ্র্য বিমোচনের যে পররাষ্ট্রনীতিটা কি হবে, কথার ফুলঝুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার যদি কেউ অপচেষ্টা করে বা আপনি গণতন্ত্রের পরিবর্তে ফেসিবাদী ব্যবস্থা করতে হয়, তাদের প্রত্যেকের কাঁধের মধ্যে 24-এর গণ অভ্যুত্থানের যে একটা বলবো যে দৃষ্টান্ত, এটা কিন্তু গরম নিঃশ্বাসের মতো তাদের কাঁধে ফেলবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনকল্যাণমুখী ইশতেহার তৈরিতে দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে মেধাভিত্তিক ইশতেহার তৈরির পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক SM ফায়েজ। আমি যদি দলীয়করণ করি তাহলে তো এটা শেষ হয়ে যাবে। আর দলীয়করণ না, মেধা, এই মেধার জন্যই তো এত কিছু হলো। মেধাকে ধারণ করে মেরিটোক্রেসি যেটাকে বলি, এই মেরিটোক্রেসিকে এস্টাবলিশ করা, দিস ইজ এ চ্যালেঞ্জ, বাট দিস ইজ অলসো অ্যান অপরচুনিটি। নির্বাচনী ইশতেহারে অনেক কাল্পনিক প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করার নজির থাকলেও এবারের বাস্তবতায় গণমুখী ও বাস্তবসম্মত ইশতেহার না দিতে পারলে ভোটের মাঠ থেকে ছিটকে পড়ার শঙ্কা থাকবে বলে মত বিশ্লেষকদের। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। কনকনে শীত উপেক্ষা করে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বেগম জিয়ার আপোষহীন চরিত্রই ভবিষ্যৎ বাংলাদেশকে পথ দেখাবে বলে মনে করেন তারা। এদিন খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সুলতানা স্বর্ণার প্রতিবেদন। সকাল থেকে দুপুর গড়িয়ে রাত,
তীব্র শীত উপেক্ষা করে জিয়া উদ্যানে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর দীর্ঘশ্বাসে সবাই স্মরণ করেন সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। ছুটির দিনে সপরিবারে হাজির হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টিভিতে দেখছে, অনেক কিছু বলছে যে বাবা ওখানে যাব, একটু দেখব, সচক্ষে দেখব। খুবই আবেগ আপ্লুত থেকেই আসা আজকে। কুয়াশাচ্ছন্ন দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার আপসহীন নেতৃত্ব ও হার না মানার নীতি আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। এই বক্তব্যের ভিত্তিতে দেখা গেল দেশটি বেগম খালেদা জিয়ার নামের পাশে যোগ হলো আপসহীন নেত্রী। বাংলাদেশের ইতিহাসে ওনার মতো সর্বজন শ্রদ্ধ নেতা ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্দেহ। আমাদের এই মুহূর্তের অন্যতম দায়িত্ব ওনার জন্য দোয়া করা। আজকে আমরা তার কবর জিয়ারতের জন্য আমরা এসেছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। শুক্রবার জুম্মার নামাজ শেষে বেগম জিয়ার কবর জিয়ারত করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, অত্যাচার, অনাচার ও স্লো পয়জনিং এর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। হেফাজত নেতা মামুনুল হক বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নাম আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে এদেশের মানুষ। দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সবকিছু সহ্য করেছিলেন। আজকে ওনারই আন্দোলনের, ওনারই ত্যাগের, অত্যাচারের যে সহ্যশীল ছিল, উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাত নসিব করেন। ভুল ত্রুটি যা হয়েছে মানুষ হিসেবে, সেগুলো যেন আল্লাহ মার্জনা করেন। এর আগে শোক, শ্রদ্ধা, দোয়া আর ভালোবাসায় বেগম খালেদা জিয়ার কবরের পাশে হাজির হন পরিবারের সদস্যরা। বেলা 10:30টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ স্বজনরা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া ও মোনাজাত করেন তারা। গত 31 ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপি কিনা, তবে থাকছে আপিলের সুযোগ। বিস্তারিত প্রতিবেদনে। ঋণখেলাপি হওয়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারা নিয়ে ছিল সংশয়। হাইকোর্টে ঋণখেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য করেন আবেদন, তা খারিজ করে আদালত। পরে চেম্বার আদালতে আবার আপিল করেন। এবার আদালত ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ দিলে প্রার্থিতা নিয়ে বাধা থাকে না মান্নার। গত 30 ডিসেম্বর মনোনয়ন দাখিল করেন বগুড়া 2 আসন থেকে। এবার আবার বিপাকে মাহমুদুর রহমান মান্না। শুক্রবার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় তারিখের গরমিল থাকায় বাতিল করা হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে বগুড়া 2 আসনে মনোনয়নপত্র জমা দেওয়া 7 প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে 4 জনের মনোনয়ন। তবে এখনও আপিলের সুযোগ থাকছে মান্নার। কুমিল্লা 1, 2, 3, 4 ও 5 সংসদীয় আসনে মোট 14 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাদ পড়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল। কুমিল্লা 4 আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর। তার অভিযোগ, প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে গেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মোহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি, আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। এদিকে কক্সবাজার 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর কক্সবাজার 1 আসনে বাতিল হয়েছে 2 জনের মনোনয়নপত্র। তবে বৈধ হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের মনোনয়ন।
নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান বিএনপির নেতা। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে, রাজনৈতিক দলসমূহ এবং জনগণ সবাইকে মিলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটের অন্যান্য সহায়ক বাহিনী সবাই সহায়তা করবে। এদিকে ময়মনসিংহের 3টি আসনে যাচাই বাছাই শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল ইসলাম সহ 5 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম 1-এ 3 জন, চট্টগ্রাম 2-এ 3 জন এবং চট্টগ্রাম 3 আসনে বাতিল হয়েছে 5 জনের প্রার্থিতা। এছাড়া বরিশাল সদরে বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সম্পূর্ণ তথ্য দিতে তাকে সময় দেয়া হয়েছে। অন্যদিকে টাঙ্গাইল 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সহ 3 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। আপিল শুরু হবে আগামী 5 জানুয়ারি থেকে, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। প্রত্যয় দাস, এখন। প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসর ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইন্ধনে বেআইনিভাবে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন কক্সবাজার 2 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ। শুক্রবার রাতে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। মনোনয়ন বাতিল ঘোষণার প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতে ইসলামীর এই নেতা। সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা উচিত, প্রশাসন নিরাপত্তা এনশিওর করা উচিত। এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস, এ ধরনের ফ্যাসিস্টের দোসর, এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হয়েছে পোস্টাল ভোট ব্যবস্থা। তবে রেজিস্ট্রেশন করতে গিয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন লেবাননে থাকা লক্ষাধিক প্রবাসী। 2 দফায় সময় বাড়ানো হলেও কাটেনি সমস্যার জট। যদিও সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত প্রতিবেদনে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসেই ভোট দেওয়ার ঐতিহাসিক সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে এটি কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লেবাননে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন। বারবার চেষ্টা করেও মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া মাঝপথেই আটকে যাচ্ছে। প্রবাসীদের অভিযোগ, বারবার স্ক্রিনে উঠে আসছে কারিগরি ত্রুটিজনিত সমস্যা। রেজিস্ট্রেশনের সময়সীমা ইতোমধ্যে 2 দফায় বাড়িয়ে আগামী 5 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে অনেকেই পাচ্ছেন না প্রত্যাশিত ওটিপি। বিশেষ করে লেবাননের মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা ওটিপি ঠিকভাবে পাচ্ছি না, সেই কারণে আমাদের এই ভোটার রেজিস্ট্রেশন করা ব্যাহত হচ্ছে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, প্রবাসীদেরকে এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি একটু সহজ করে দেন তাহলে প্রবাসীরা অত্যন্ত উপকৃত হবে। আমরা প্রথম প্রবাসে থেকে ভোট দিতে পারবো। আমরা অনেক খুশি হয়েছিলাম আমাদেরকে এগুলা সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু আসলে নিবন্ধনটা আমরা করতে পারতেছি না। আসলে আমরা এখন হতাশা। এদিকে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার বিষয়ে অবগত আছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেয়া হয়েছে। ভোটাধিকার প্রয়োগে বিকল্প রেজিস্ট্রেশন ব্যবস্থা ও হেল্প ডেস্ক চালুর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এখন লেবানন। সারা দেশের মতো বরিশালেও বইছে ভোটের হাওয়া। নির্বাচনে পুরুষদের পাশাপাশি নারীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে নতুন দিনের বার্তা দিতে চান নারী ভোটাররা, যা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে মোট ভোটারের সংখ্যা 12,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন আর নারী ভোটার 6,28,79,042 জন। হিসেব অনুসারে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী।
তবে উপকূলীয় এলাকার নিম্ন আয়ের পরিবার কিংবা তৃণমূলের পিছিয়ে থাকা নারীদের কাছে ভোট এখনও খুব একটা গুরুত্ব পাচ্ছে না। এই যেমন বরিশালের চরকাউ এলাকার বৃদ্ধা আমেনা, মাঝবয়সী নাছিমা কিংবা রুমা। অর্থের অভাবে এদের খাবার জোটে না ঠিকমতো, তাই আগামীতে যারা নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নেবেন তাদের কাছে এই নারীদের প্রত্যাশা শুধু খেয়ে পরে বেঁচে থাকার। চাই আমরা খাইয়ে ফিনতে যাই, সুখে শান্তিতে যাইতে পারি, নাতি ফুটি লইয়া পোলা পান লইয়া সুখে শান্তিতে যাই থাকি, আর নিরাপত্তা জানি থাকে। আমি গরিব মানুষ, খাই ফিনতে ভালো থাকতে চাই, সরকার যেন আমাকে দিকে নজর দেয়। চাউল ডাল যদি মগে সরকারে দিতে তবু তো মগে একটু উপকার হইতে। স্বাধীনতার ৫৫ বছরে বরিশাল অঞ্চলে কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি, এজন্য নারী উদ্যোক্তার সংখ্যা একেবারেই কম। তাই নারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ চান আগামী নির্বাচনে নির্বাচিতদের কাছে। আর নারীদের স্বাস্থ্যসেবা সহ নানা সংকট দূরীকরণের দাবি নারী চিকিৎসকদের। ব্যবসা করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গেলে প্রতিটা সেক্টরই ঘুষ ছাড়া কোনো পেপার সহজভাবে পাওয়া যায় না। আগামী নির্বাচিত সরকারের কাছে আমার প্রত্যাশা যে সব দিকগুলো যেন সমাধান করা হয়। এখানে অনেক তৃণমূল জায়গা রয়েছে যেখানে চিকিৎসা সেবার মান যে পর্যায়ে আমরা প্রত্যাশা করি সে পর্যায়ে রয়নি, যার কারণে দেখা যায় যে নারীরা অনেক সময় অকালে ঝরে যায়। তো আমি চাবো যে তৃণমূল পর্যায়েও যাতে চিকিৎসা সেবার মান উন্নতিকরণ করা হয়। সারা দেশের মধ্যে বরিশাল বরাবরই সাক্ষরতার হারে এগিয়ে, তবে উচ্চশিক্ষা কিংবা কারিগরি শিক্ষার জন্য দেশের অন্যান্য অংশের মতো সুযোগ সুবিধা নেই। এর প্রভাব রয়েছে নারী শিক্ষার ক্ষেত্রেও। তাই ভোটে নির্বাচিতদের এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানান এই নারী শিক্ষাবিদ। নারীরা প্রযুক্তি নির্ভর যে শিক্ষা, আধুনিক মানসম্মত যে শিক্ষা, তার ক্ষেত্রে হয়তো বেশ খানিকটা পিছিয়ে। দক্ষতা ভিত্তিক কারিগরি যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে নারীদেরকে পরিচিত করানোর আরও যায় কিনা। বরিশালে মোট ভোটার 28,84,948 জন। এর মধ্যে পুরুষ 11,58,172 জন আর নারী 11,26,757 জন। গত 12টি জাতীয় সংসদ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি কতটা পালিত হয়েছিল সেটি সবারই জানা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা তারা পালন করবেন এখন সেটি দেখার বিষয়। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে 5 ও 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, যাতে অংশ নিয়েছেন 2000-এর বেশি দৌড়প্রেমী। আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, দৌড় প্রতিযোগিতার এমন আয়োজন নিয়ে কি বলছেন অংশগ্রহণকারীরা, বিস্তারিত জানাবেন। সাহাব, এই দৌড় প্রতিযোগিতায় প্রায় 2000-এরও বেশি দৌড়বিদ কিন্তু আমরা দেখেছি যে অংশগ্রহণ করেছেন, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে এই ধরনের আয়োজন কিন্তু আসলে শব্দ দূষণের যে ক্ষতিকর প্রভাব, যেটি বিরুদ্ধে সচেতনতার জন্যই আসলে এই আয়োজনটি করা হয়েছে। সেই বিষয়ে যেমন সচেতনতা তৈরি করছে, তেমনি শরীর ও মনের ক্ষেত্রে যে ধরনের সচেতনতা দরকার, শারীরিক দক্ষতা বৃদ্ধিতে যে ধরনের সচেতনতা দরকার, সেই বিষয়ে কিন্তু আসলে সচেতনতা বৃদ্ধি করছে। একটু জানিয়ে রাখি সাহাব, দিনে ভোরের আলো ফোটার আগেই অর্থাৎ 5:40-এর দিকে কিন্তু এই আয়োজনটি শুরু হয়। এখানে 2000-এরও বেশি দৌড়প্রেমী কিন্তু অংশগ্রহণ করেছে। এই উদ্যোগটির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানার্স কমিটি। এই প্রতিযোগিতা ছিল হলো 10 কিলোমিটার এবং 5 কিলোমিটারের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেখানে নারী পুরুষ উভয় ক্যাটাগরিতেই কিন্তু দৌড়বিদরা অংশগ্রহণ করেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ যেটি রয়েছে সেখান থেকে শুরু করে শহীদ মিনার হয়ে নীলক্ষেত হয়ে দোয়েল চত্বর হয়ে কিন্তু শাহবাগ পর্যন্ত গিয়েছে, এবং সেখান থেকে কিন্তু তারা ঘুরে আবার কেন্দ্রীয় খেলার মাঠে এসে দৌড় প্রতিযোগিতা শেষ করেছেন। এখনও দৌড় প্রতিযোগিতাটি চলছে, অনেকেই কিন্তু এখনও ফিনিশিং যে লাইনটি আছে সেটি অতিক্রম করে তাদের দৌড়টি শেষ করছে। যেটি বলছিলাম, খুব ভোর থেকেই কিন্তু এখানকার যারা দৌড়বিদরা আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসে জড়ো হতে শুরু করেন। আমরা দেখেছি যে তারা ওয়ার্ম আপ করে তাদের দৌড়ের জন্য যে প্রস্তুতিটি রয়েছে সেটি নিয়েছেন, এবং দিনের আলো ফোটার আগ দিয়েই কিন্তু আসলে দুইটি ক্যাটাগরিরই দৌড় শুরু হয়। এবং যেটি আমরা দেখছি যে এখন
এখনো চলছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আমরা দেখছি এখনো অনেকে দৌড় শেষ করে ফিনিশিং লাইন শেষ করে কিন্তু তাদের দৌড়টি শেষ করছে। আর যেটি বলছিলাম, এই আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল যে শব্দ দূষণের বিরুদ্ধে যে সচেতনতা বৃদ্ধি, সেই লক্ষ্যেই কিন্তু এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। এবং এখানে যারা দৌড়বিদ রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে এই ধরনের আয়োজন যে কোনো একটি সামাজিক সমস্যা সম্পর্কে যে এভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারে, সেভাবে শারীরিক যে বর্তমান যে যান্ত্রিক শহরে যে ধরনের সমস্যাগুলো হচ্ছে না যান্ত্রিকতার কারণে, সেই সমস্যাগুলো দূর করতেও কিন্তু আসলে বড় একটি ভূমিকা রাখে। তো সকাল থেকেই ভোর থেকেই যে আয়োজনটি শুরু হয়েছে সেটি এখনও চলছে এবং যে দৌড়বিদরা রয়েছে তারা এই ধরনের আরও আয়োজনের ভবিষ্যতে আয়োজন করা হবে বলে কিন্তু প্রত্যাশা জানিয়েছেন আমাদের কাছে। তো সাহাব, এই ছিল আমার কাছে সর্বশেষ। এক সপ্তাহের বেশি সময় ধরে যশোরে চলছে শীতের দাপট। গত 2 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। এদিকে চলমান মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে ফেনীতে দিনের অধিকাংশ সময় দেখা মিলছে না সূর্যের। এসব বিষয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন, আর ফেনীর চারিপুরে আছেন সোলাইমান ডালিম। শুরুতেই যাচ্ছি রিপনের কাছে যশোরে। রিপন, শুভ সকাল আপনাকে। শীতের তীব্রতা কেমন দেখছেন জানতে চাইছি, আর জনজীবনের প্রভাব কেমন পড়ছে? শুভ সকাল আপনাকে। আমরা যশোরে দেখছি যে দিন গেলে যে শীতের তীব্রতা সেটি বাড়ছে। গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা উন্নত হলেও এই সপ্তাহের বেশি ধরে কিন্তু এই যে শীতের দাপট সেটি দেখিয়ে যাচ্ছে। আজকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 10 ডিগ্রি সেলসিয়াস, যদিও গতকালকে আরো কম ছিল এর থেকে তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস, এবং এর আগের দিনও কিন্তু 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। সব মিলে আসলে দিন গেলেই যে শীতের দাপট সেটি বাড়ছে। এর ফলে প্রাণীকুলে যেমন সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু বেশি ভোগান্তিতে পড়ছেন। সকালের দিকে তারা বের হতে পারছে না। যারা শ্রমজীবী মানুষ রয়েছে, রিক্সা চালক রয়েছে, তারাও কিন্তু এই ঘর থেকে বের হতে পারছে না। শীতে যারা একদম বিশেষ প্রয়োজন রয়েছে তারা কিন্তু সকালে ঘর থেকে বেরোচ্ছে। তবে আসার কথা হলো যে গতকালকেও আমরা দেখেছি যে সূর্য উঠেছিল, আজকেও সূর্য ওঠার একটা ভাব সেটি আমরা লক্ষ্য করছি। যদিও যে শীতের তীব্রতা সেটি কিন্তু কমেনি। আজকে আমরা আবহাওয়া দেখেছি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, এবং যে বাতাসের আর্দ্রতা সেটি 97% এবং কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি রয়েছে 100 মিটারের মধ্যে। অর্থাৎ কুয়াশাও রয়েছে। যে অঞ্চলগুলো ফাঁকা রয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চল, সেই অঞ্চলগুলোতে কুয়াশার দাপট কিন্তু বেশি রয়েছে। এর ফলে যে কৃষিকাজ, সেক্ষেত্রে কিন্তু মানুষের যারা কৃষি শ্রমজীবী মানুষ রয়েছে তাদের সমস্যা হচ্ছে। ঠান্ডায় তারা যেমন মাঠে যেতে পারছেন না, তেমনি যে বীজতলাগুলো রয়েছে সেই বীজতলা নষ্ট হচ্ছে এই যে শীতের কুয়াশা রয়েছে সে কারণে, এমনটি জানিয়েছেন যারা কৃষি কর্মকর্তা রয়েছেন তারা। পাশাপাশি আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শীতজনিত রোগীর সংখ্যা। এক্ষেত্রে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। যদিও চিকিৎসকরা বলছেন যে তাদের ব্যাপারে বাড়তি যত্ন নেওয়ার কথা বলছেন। এবং আমরা দেখেছি যে শহরের ভিতরে এই সময়টা ফাঁকা থাকে না, যানজট সৃষ্টি হয় অনেকটা। বিভিন্ন অফিস আদালতে মানুষ যায়, কিন্তু এখন সেই দৃশ্যটা কিন্তু ভিন্ন। এখন দেখছি আমরা কিছুটা ফাঁকা রয়েছে, অর্থাৎ যে সকালের দিকে মানুষ ঘর থেকে কম বেরোচ্ছে। এক্ষেত্রে যারা রিক্সা চালক রয়েছে তারা বলছেন যে তাদের যে শ্রম তাদের কিন্তু কম হচ্ছে, মজুরি কম হচ্ছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে শীতের খবর। লাবিবা। যশোর থেকে শীতের খবর জানাচ্ছিলেন রিপন হোসেন। এবারে চলে যেতে চাই ফেনীতে, সেখানে আছেন সোলাইমান ডালিম। ডালিম, আপনাকেও শুভ সকাল। যেমনটি বলছিলাম যে ফেনীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, জনজীবনের স্থবিরতা নিয়ে জানতে চাইছি আপনার মাধ্যমে। লাইভা, শুভ সকাল। গত 3 দিন যাবতীয় ফেনীতে যে শীতের তীব্রতা, সেই তীব্রতার কারণে কিন্তু সারাদিনই সূর্য একদম দেখা মিলে না বলেই চলে। আমরা কথা বলেছিলাম এই যে স্থানীয় যে আবহাওয়া অফিসের সাথে, আবহাওয়া অফিসের যে
কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকালে তাপমাত্রা ছিল 11.0 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকেও ছিল 11.0 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিনে ছিল 11, এর আগের দিন ছিল 12 এবং এক সপ্তাহ আগে ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার যে পারদ সেটি ক্রমাগতই কমছে। এই যে তাপমাত্রা কমছে যার ফলশ্রুতিতে কিন্তু একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে অসহায় দরিদ্র মানুষ কিন্তু একদম সীমাহীন দুর্ভোগে পড়েছে। আমরা দেখেছি যে ফেনী জেনারেল হাসপাতাল সেখানে কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে জ্বর, সর্দি, কাশি, হাঁপানি এবং ডায়রিয়া এই ধরনের যে রোগগুলো সেই রোগের যে রোগীরা কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি যে 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতালে শয্যার কিন্তু কয়েক গুণ বেশি রোগী কিন্তু ভর্তি হতে দেখেছি। এছাড়াও উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানেও কিন্তু শয্যার বেশি যে রোগী এবং অতিরিক্ত যে রোগীর চাপ সেটি আমরা লক্ষ্য করেছি। যে পরিমাণ কুয়াশা পড়ছে সেই কুয়াশার কারণে কিন্তু যে বোরো আবাদ রয়েছে সেই বোরো আবাদের বীজতলাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছে। অপরদিকে তীব্র শীত বাড়ার কারণে যে অফিসগামী যেসব মানুষ রয়েছে সেসব মানুষও কিন্তু রাস্তাঘাটে খুব একটা কম দেখা গেছে। এছাড়াও আমরা দেখেছি যে সড়ক এবং মহাসড়কে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়েও কিন্তু যে যানবাহনগুলো চালানোর যে সক্ষমতা সেটি কিন্তু অনেকের নেই বলে চালকরা আমাদেরকে জানিয়েছে। এই যে কুয়াশার যে তীব্রতা সেটি আমরা দেখেছি যে একদম রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একদম বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সব মিলিয়ে শীতের যে তীব্রতা সেটির কারণে কিন্তু জনজীবন অনেকটা স্থবির বলে সাধারণ মানুষ আমাদেরকে বলছেন। আবহাওয়া অফিস যেটি বলছেন যে শীতের যে তাপমাত্রা সেটি 11 ডিগ্রি সেলসিয়াসের মতো হলেও যে বাতাসের যে আর্দ্রতা সেটি 97% আর্দ্রতা কিন্তু রয়েছে। কথা বলেছি সাধারণ যারা কৃষক রয়েছেন তাদের সাথে। কৃষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যে শীতের যে তীব্রতা সেটির কারণে তাদের যে চাষাবাদ, ধানি জমি এবং অন্যান্য জায়গায় কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আমরা দেখেছি যে তীব্র শীত বাড়ার কারণে ফেনী শহরের রাজাজির দিঘির পাড় থেকে শুরু করে অন্যান্য জায়গায় শীতবস্ত্রের যেসব দোকানপাট রয়েছে সেখানেও কিন্তু বিক্রি বেড়েছে। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই শীতের কারণে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণে তাদের যে উদ্যোগ সেটিও কিন্তু তারা হাতে নিয়েছেন। এই ছিল ফেনীর চারিপুর এলাকা থেকে ফেনীর শীত পরিস্থিতির খবরের সর্বশেষ। যশোর এবং ফেনী থেকে শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয় জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই মহাসড়কে 1400 মিটারের বেশি লম্বা গোমতী সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের নাট বল্টু চুরি হলে যানবাহন চলাচলে অস্বাভাবিক কম্পনের সৃষ্টি হয়। পুরাতন সেতুটি বন্ধ রেখে কারিগরি ত্রুটি সমাধানের কাজ শুরু করেছে বিশেষজ্ঞ প্রকৌশলী দল। সেতুটির নিরাপত্তা বাড়ানোর দাবি যাত্রী সাধারণের। খালেদ সাইফুলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুরাতন গোমতী সেতুটি বন্ধ রয়েছে কারিগরি ত্রুটি মেরামতের জন্য। সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মাঝখানে থাকা পট বেয়ারিংয়ের নাট বল্টু চুরি যাওয়ায় জয়েন্টগুলো বিকল হয়ে পড়ে। এতে সেতুটি মূল সড়ক থেকে প্রায় 2 ইঞ্চি উপরে উঠে যায়। ভারী যানবাহন দ্রুত চলাচলের ফলে সেতুতে সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক কম্পন। অস্বাভাবিক কাঁপুনি অনুভূত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চালক ও যাত্রীদের মধ্যে। নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে সেতুতে যান চলাচল বন্ধ করে। এদিকটা যত গাড়ি যাতায়াত করে ব্যাপক একটা হুমকির মুখে থাকে এবং যে কোনো সময় এটা সংস্কার না হইলে যে কোনো সময় ভাঙা পড়তে পারে। বোলগুলো নিয়ে গেছে, এখন বোল যেগুলো ভাঙা গেছিল ওগুলো খুলে দিছি, এখন প্লেট যেটা ছুটে গেছে ওইটা কাজ করে দিছি, ওয়ালিং করে দিছি। ত্রুটি শনাক্তে সড়ক ও জনপথের বিশেষজ্ঞ প্রকৌশলী দল সেতুর পরীক্ষা নিরীক্ষা শেষে সমস্যার উৎস চিহ্নিত করেন। প্রকৌশলীরা জানান, দ্রুত মেরামত শেষে সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ভবিষ্যতের জন্য একটাই কাজ হবে, প্রত্যেকটা ব্রিজকে মাঝে মাঝে এটাকে ইন্সপেকশন করতে হবে, কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা বা কোনো যাবতীয় সমস্যা আছে কিনা এখানে, পুরাতন নতুন সবগুলোরই, এবং নিরাপত্তার বিষয়টা একটু এনশিওর করতে হবে। এটার টেকনিক্যাল টিম এটা ভিজিট করে গেছেন, এই কারিগরি বিষয়টা যাচাই করা হচ্ছে আর কি। সেগুলো সম্পাদন শেষে আমরা লিস্টটি চালু করবো আর কি। পুরো সেতু আমাদের সিসিটিভির আওতায়, কিন্তু আরো পার্টিকুলার কিছু কিছু জায়গায় আমরা সিসি ক্যামেরা ইনস্টল করবো আর কি। চুরির কারণে সেতুটির কারিগরি ত্রুটি এর নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এতে উদ্বিগ্ন যাত্রী ও সাধারণ মানুষ। যেমন গাড়িটা স্পিডে যায়, সেখানে গাড়ি এমনভাবে আপ ডাউন করে,
মনে হয় গাড়ি যাইবে ওটা মনে হয়। ব্রিজটা এইখান এদিক থেকে বোঝা যাচ্ছিল যে একবার উপর নিচের হচ্ছে এরকম অনেকভাবে কাঁপছে। ভিতরে যে স্প্রিংগুলো থাকে ওগুলো চুরি করে নিয়ে গেছে। 17টি স্পেনের সেতুটি 1995 সালে নির্মিত হয় গোমতী নদীর উপর। প্রতিদিন প্রায় 20,000 যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। পুরাতন সেতু বন্ধ থাকলেও নতুন সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুর পট বেয়ারিংয়ের নাটবল্টু চুরির ফলে সেতুটি বন্ধ রেখে মেরামতের কাজ চলছে। সেতুর নিরাপত্তায় আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। জামালপুরের 38.5 কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে জটিলতা। নকশা অনুযায়ী সেতুর গার্ডার নির্মাণের পর সেগুলো আবার ভেঙে 4 থেকে 5 ফুট উচ্চতা কমানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সেতু নিচু হলে বন্যার পানির প্রবাহ ও নৌকা চলাচল বাধাগ্রস্ত হবে, যাতে বাড়বে দুর্ভোগ। সহকর্মী জুয়েল রানার প্রতিবেদন। জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকায় দশানী নদীতে পল্লী সড়কের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় 2023 সালের সেপ্টেম্বরে শুরু হয় সেতুর নির্মাণ কাজ। মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণ প্রতিষ্ঠান পায় কাজটি। চুক্তি অনুযায়ী 2025 সালের 4 আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেতুটির 50% কাজও হয়নি। অপরদিকে গত বছরের এপ্রিলে নকশা পরিবর্তনের কারণে পিলার ভেঙে কমানো হচ্ছে সেতুর উচ্চতা। স্থানীয়দের অভিযোগ, সেতু নিচু হলে বন্যার সময় পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। এতে করে আশেপাশের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে নদী ভাঙনের কবলে পড়ার শঙ্কা রয়েছে। ব্রিজের পিলারগুলা 3 থেকে 4 ফিট ভাঙি নিচু করা হচ্ছে, তার ফলে আমাদের 2 গ্রামেরই ভবিষ্যতে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাই আগে যেভাবে যে ম্যাপে কাজ করছে ওই ম্যাপে কাজ করুক। যাতায়াতের কত অসুবিধা, এই অসুবিধা যাতে না হয় সরকার যেন এই কাজটা দ্রুত করে, আমরা এটাই দাবি করি। নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক জানায় 2024 সালের 5 আগস্টের পর ঠিকাদার পলাতক থাকায় কাজে বেড়েছে জটিলতা, দেখা গেছে ধীর গতি। 2 বছর পার হয়ে গেছে, 5 তারিখে মানে ওরা আন্ডারে ছিল, কিন্তু 5 তারিখের পর হইতে কাজ কাম 5 তারিখের পরেও কিছুটা করছে, করার পর মনে করেন লোকজনের চালাচালিয়ে, হ্যাঁ যেমন ফারুক চৌধুরী এটা মনে মনে রাগ হইলো যে না এত চালাচালির মতো কাম করাম না, অতগুলো ব্রিজ করে আনলাম, কোনো চালাচালি পরে নাই, আর এই কাজ করে এত চালাচালি এটা আর করতাম না। এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেতুর উচ্চতা কমানো হয়েছে। সেতুটির কাজ দ্রুতই শেষ করা হবে। মাঝে ব্রিজের কিছু ডিজাইন জটিলতার কারণে ইতিমধ্যে আমরা মানে কাজটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ডিজাইন সংশোধনের মাধ্যমে কাজটি চলমান আছে। ব্রিজের অ্যাপ্রোচে যে আমাদের জনগণ সহকারে যানবাহনের চলাচলে কোনো বাধাপ্রাপ্ত হবে না। জনগুরুত্ব বিবেচনায় দ্রুত সময়ের মধ্যেই সেতুটি নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের। এখন জামালপুর। নেত্রকোনার ধান চাষিরা এখন দারুণ ব্যস্ত, কারণ পানি নেমে যাওয়ায় হাওরে শুরু হয়েছে বড় আবাদ। কৃষি উপকরণের দাম বাড়ায় চাষাবাদে কিছুটা প্রভাব পড়লেও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ 6 মাস পানিতে ডুবে থাকা হাওরের জমি থেকে পানি নামায় এখন বোরো ধান রোপণে ব্যস্ততা চাষিদের। জমিতে মাড়াই কিংবা চারা রোপণের এমন দৃশ্য এখন নেত্রকোনার প্রতিটি হাওরে। নিচু জমিগুলোতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই চাষাবাদ চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, যা হাওর অঞ্চলের কৃষকদের সারা বছরের খোরাক জোটায়। উচিতপুর হাওরের কৃষক ফজলুল হক হাওরের 16 কাঠা জমিতে রোপণ করেছেন হাইব্রিড জাতের ধান। গেল কয়েক বছর ভালো ফলন হওয়ায় এবারও সেই স্বপ্ন নিয়েই চাষাবাদে নেমেছেন তিনি। একই আশায় বুক বেঁধেছেন অন্য চাষিরা। গত বছর ফসল খুব ভালো ছিল, অনেক বছর কেমন হয় তা তো আর জানা নাই, আল্লাহর আশা হচ্ছে তো ভালো হইতো। চাষিরা বলছেন এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে চলতি বছর জ্বালানি তেল থেকে শুরু করে বীজ, সার ও কীটনাশক সহ সবকিছুর দাম বাড়ায় ফলন উৎপাদনে যোগ হয়েছে বাড়তি ব্যয়। দর বেশি তো 1200, 1300, 800, 900 মন তা হেদান কিটারে ফুসে। আর মারি সব মানে সবই খরচের বেশি, কামলা খরচ যা আছে সব যাবতীয় খরচের একটা বেশি হার পাইতাম 15, এই
4,000 টাকা, 4,500 টাকা পাই, তারপরে তো পোষে না। কৃষি বিভাগ বলছে হাওরে ফসল উৎপাদনের পরিমাণ বাড়াতে মাঠ পর্যায়ে বীজ, সারসহ নানা রকম সহায়তা দেয়া হচ্ছে। বীজতলা থেকে শুরু করে একেবারে ফসল কর্তন পর্যন্ত আমরা যে ধরনের প্রযুক্তিগত সহায়তা আমরা মাঠ পর্যায়ে আমাদের যে উপসরকারি কৃষি অফিসার আছে তাদের মাধ্যমে দিয়ে থাকি। চলতি বছর নেত্রকোনায় 1,85,548 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এবারে জানাবো আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ইরানের চলমান বিক্ষোভের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির প্রেক্ষিতে এই জবাব দেন তিনি। আব্বাস আরাকচি ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেন, দেশটির সশস্ত্র বাহিনীর ওয়াশিংটনের যে কোনো আক্রমণের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এর আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে 7 জন প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ট্রাম্প বলেন, ইরান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও হুমকি দেন তিনি। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে গেল 29 ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন তেহরানের দোকান মালিকরা, যা এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতির পরও জীবনযাত্রায় পরিবর্তন না আসায় নতুন বছরে হাসি ফোটেনি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির। প্রচণ্ড শীত ও ক্ষুধার সঙ্গে লড়াই করা গাজাবাসীর প্রত্যাশা, নতুন বছরে সম্পূর্ণরূপে উপত্যকায় বন্ধ হবে ইসরায়েলি আগ্রাসন। অর্ণব প্রসাদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যালেন্ডারের পাতায় নতুন বছর, উৎসবে মাতোয়ারা বিশ্ববাসী। স্থানীয় সংস্কৃতি আর নতুনত্বের মিশেলে ইতোমধ্যে 2026 সালকে বরণ করে নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের মানুষ। কিন্তু গেল বছরের অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও নববর্ষের আনন্দ নেই গাজার লাখ লাখ বাস্তুচ্যুতর। যুদ্ধদিনের মতো নতুন বছরের প্রথম দিনটিও গাজার তাঁবুতে থাকা বাসিন্দাদের কেটেছে শীত ও ক্ষুধার সঙ্গে লড়াই করে। তবুও তাদের প্রত্যাশা, নতুন বছরে আসবে পরিবর্তন। বিশ্বের অন্যান্য স্থানের আর 10টা মানুষের মতো সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে দিন কাটবে তাদের। ساعدونا في إعمار غزة، ساعدونا في إحلال السلام على قطاع غزة، تكون لنا دولة مستقلة نعيشها بسلام وأمان. بتمنى لكل العالم انها تكون احسن، يعني زي ما هم عايشين العالم احنا نعيش زيهم، حتى الاطفال لا قرايه ولا كتابه ولا اي حاجه. وان شاء الله في 2026 تبقى ايام فرح وايام سعاده وبنى، واليهود ينسحبون كاملا من قطاع غزه، والناس ترجع لبلدها، ترجع অনেকে আবার যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে বিশ্ববাসীর সাহায্য প্রত্যাশা করেন। 26 ان شاء الله تكون اصلح من 25 هذا، وان شاء الله بيكون الحرب خلص ونهايه الحروب ونهايه هذا، وان شاء الله هذا هي। এদিকে শুক্রবার বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজা সীমান্তবর্তী মিশরের রাফা ক্রসিং এবং আরিশের একটি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় অনেকের সঙ্গে কথা বলেন জোলি। টানা 2 বছরের আগ্রাসনের পর গেল বছরের অক্টোবরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল, কিন্তু নানা অজুহাতে মাঝে মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। এরই মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ও সবচেয়ে কঠিন ধাপ দ্রুত শুরুর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধাপে হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। অর্ণব প্রসাদ, এখন। এবারে খেলার খবর। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে আজ হতে যাচ্ছে পুরুষ ও নারী বিভাগের চূড়ান্ত লড়াই। রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বসছে ফাইনাল মঞ্চ। জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ নিয়ে বিস্তারিত ফারহান ইসানের প্রতিবেদনে। তারুণ্যের উৎসব 2025 এই প্রতিপাদ্যকে সামনে রেখে 8 বছর পর আয়োজিত হচ্ছে জাতীয় পুরুষ ও নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। শনিবার পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বিজেপি ও সেনাবাহিনী। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে ট্রফি জয়ের লড়াই মাঠে নামবে আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ।
নারী বিভাগের প্রথম সেমিফাইনালে ছিল নাটকীয়তা। আনসার ও বিজিবির মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে 32-32 পয়েন্টে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। স্নায়ুচাপ সামলে 39-35 পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ আনসার। দ্বিতীয় সেমিফাইনালে একেবারে একপেশে লড়াইয়ে রাঙামাটিকে 62-18 পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পুলিশ। আমাদের প্রথম থেকে খেলাটা ভালো হইতেছিল, লাস্টের দিকে আমাদের খেলাটা একটু গোলমাল হয়েছে। তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা ফাইনালে উঠছি। মানে আমার খুশির ঠিকানা নাই যে ফাইনাল খেলবো। আমরাও একটা করে ম্যান দিছি, আমরাও একটা করে ম্যান দিছি, এবং ওরা তো নতুন টিম, সে তো আমাদের সিনিয়ররা প্ল্যান করছে যদিও সিনিয়ররা প্লেট দিয়ে চলে যাওয়ার পরে ওরা যখন নর্মাল প্লেয়ার আসবে তখন আমরা ধরে রাখবো, এবং সেটাই করছে আর সেটাই আমরা পারছি। আমার টিম অনেক ভালো, ঠিক আছে। আমি যেটা মনে করি আমার ডিফেন্সও ভালো, আমার অফেন্সও ভালো, অনেক ভালো করবে এটাই আশা করি, ঠিক আছে। আমরা চ্যাম্পিয়ন ফাইট দেবো ইনশাল্লাহ। পুলিশ টিমের স্ট্রং পয়েন্ট দুইটাই, অফেন্স ডিফেন্স। পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে নৌবাহিনীকে 40-37 পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে বিজিবি। অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিমান বাহিনীকে 33-30 পয়েন্টে পরাজিত করে ফাইনালের টিকিট কাটে সেনাবাহিনী। জয়ের পর নিজেদের অনুভূতির কথা জানালেন দুই দলের খেলোয়াড়রা। অনেকটা নার্ভাস ফিল করছি যে এরকম চ্যাম্পিয়ন টিমকে আমরা ব্যাট করতে হলে কী হবে, তখন ঠান্ডা মাথায় নিজেরা কন্ট্রোল করে টিমটাকে বার করতে পারছি। যখন পয়েন্টটা সমান সমান হয়েছিল তখন আমি ভাবছি যে আমার কিছু করতে হবে, এই মুহূর্তে আমি না করলে আর কেউ করতে পারবে না। সেই হিসাবে মনে করেন যে আমি আমার দায়িত্বটা নিয়ে খেলছি এবং আল্লাহ রহমতে আল্লাহ ম্যাচ বাহির করে দিয়েছে। আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা যে আমরা ফাইনালে যাব, অনেকদিন যাবত আমরা ফাইনাল খেলতে পারতেছি না। ইনশাআল্লাহ ফাইনালে বিজিবির সাথে আমরা ভালো খেলবো, ভালো খেলে বিজয় ছিনিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। শনিবার বিকাল 4টায় পুরুষ বিভাগের এবং বিকাল 5টায় অনুষ্ঠিত হবে নারী বিভাগের ফাইনাল ম্যাচ। সব মিলিয়ে জাতীয় কাবাডির ফাইনালে অপেক্ষা করছে জমজমাট এক লড়াই। ফারহান ইহসান, এখন, ঢাকা। 2026 সালে ব্যস্ত এক সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট। 2027 বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠেই 4টি ওয়ানডে সিরিজ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। দীর্ঘদিন পর বাংলাদেশে আসছে ভারত ও অস্ট্রেলিয়া। শুক্রবার প্রকাশিত সূচিতে নিশ্চিত করেছে বিসিবি। বিস্তারিত প্রতিবেদনে। বছর তিনেক আগে ওয়ানডে ফরম্যাটে বৈশ্বিক অঙ্গনে বড় এক নাম হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে 2023 সালের পর থেকে পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। ঘরে বাইরে একের পর এক সিরিজ হারে র্যাঙ্কিংয়ে তলানির দিকে অবস্থান টাইগারদের। শঙ্কা জেগেছে 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে। এরই মাঝে প্রকাশিত হয়েছে 2026 সালের সূচি। ঘরের মাঠে যেখানে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে একদিনের সিরিজগুলো খেলতে হবে বাংলাদেশকে। চলতি বছরের জুনে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে তারা। সবশেষ 2011 সালে ঢাকায় সিরিজ খেলেছিল অজিরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে থাকছে টি-20 সূচিও। সেপ্টেম্বরের একই রকমের ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে আসবে ভারত। 2022 সালের পরে এটিই হবে টিম ইন্ডিয়ার বাংলাদেশের প্রথম সফর। 2025 সালে নির্ধারিত ছিল সাদা বলের এই সিরিজটি। অবশ্য বাংলাদেশের ওয়ানডের বছর শুরু হবে মার্চে পাকিস্তানের সফর দিয়ে, আর এপ্রিলে আসবে নিউজিল্যান্ড। এছাড়া মে মাসে পাকিস্তান আসবে 2 ম্যাচের টেস্ট সিরিজে। আর ঘরের মাঠে বাংলাদেশের শেষ সিরিজ অক্টোবরে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে খেলবে 2 টেস্ট। সব মিলিয়ে 2026 সালে ঘরের মাঠে 12 ওয়ানডে, 9 টি-20 এবং 4 টেস্ট খেলবে টাইগাররা। জুবায়ের আহমেদ, এখন। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মসংস্থান সহ 8 প্যাকেজ নিয়ে আসছে বিএনপির নির্বাচনী ইশতেহার। নতুন বাস্তবতায় জোর দেওয়ার পরামর্শ। মেধাকে ধারণ করে মেরিটোক্রেসি যেটাকে বলি, এই মেরিটোক্রেসিকে এস্টাবলিশ করা, দিস ইজ এ চ্যালেঞ্জ, বাট দিস ইজ অলসো অ্যান অপরচুনিটি। লেবাননে পোস্টাল অ্যাপে ওটিপি জটিলতা, 2 দফায় সময় বাড়িয়েও ভোগান্তি কমেনি লাখো প্রবাসীর। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। 17 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। ঢাকায় থাকবে মধ্য জানুয়ারি পর্যন্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতুর গার্ডারের নাট বল্টু চুরি। যানবাহন উঠলেই অস্বাভাবিক কম্পন।
আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।